যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে। কেউ কেউ এটাকে কমিয়ে মেজর আপসেট বলতে চাইছেন, কিন্তু আমার মনে হয় যে যে শকওয়েভ আমরা দেখতে পাচ্ছি ওই ঘটনার পরে, তাতে এটাকে ভূমিকম্পই বলতে হবে। কি ঘটেছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির যে একটা রেস চলছিল, সেটার প্রাইমারি ইলেকশনে 33 বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়েছেন। Tonight we made history. In the words of Nelson Mandela, it always seems impossible until it is done. My friends, we have done it. I will be your Democratic nominee for the mayor of New York City. তার যে ইমিডিয়েট প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো, তিনি কনসিড করেছেন, এবং তৃতীয় যিনি হয়েছিলেন ব্রাড ল্যান্ডার, তিনি জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন। সব মিলিয়ে তিনি হয়েছেন ডেমোক্রেটিক পার্টির নমিনেটেড প্রার্থী। যেই ইলেকশনটি, মেয়রাল ইলেকশনটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। নিউ ইয়র্ক ব্লু স্টেট একটি, এবং নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটদের ভোটই বেশি। ডেমোক্রেটিক পার্টির যেসব রেজিস্টার্ড ভোটার ভোট দিলে মেয়রাল ক্যান্ডিডেট নমিনেশনটা হয়ে থাকে, সেই ভোটে তিনি আলটিমেটলি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নমিনেটেড হয়েছেন, এবং অনেকখানি প্রায় নিশ্চিত যে আগামী নভেম্বরে যে ইলেকশনটা হবে সেখানে তার মেয়র হিসাবে নির্বাচিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। এই যে ব্যাপারটা, এইটাই আসলে সেই মানে ভূমিকম্পের মতো ঘটনা। কি কারণে এই প্রথম নিউ ইয়র্কের কোনো একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো একজন মুসলিম, কোনো একজন অভিবাসী, যেমন ধরা যাক যে তিনি তার বয়স যখন 7, তখন তিনি তার বাবা মার সঙ্গে নিউ ইয়র্কে অভিবাসন করেন। এরকম একজন ব্যক্তি, যিনি আবার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিজেকে ক্লেম করেন, এবং যিনি ইসরায়েলের গাজায় যে গণহত্যা চলছে সেটার খুবই কড়া ক্রিটিক, এবং তিনি মনে করেন নেতানিয়াহু হলেন একজন ওয়ার ক্রিমিনাল। এগুলো সবই তিনি তার নির্বাচন মেয়রাল ক্যান্ডিডেট হবার আগের যে প্রচারণা, সেখানে প্রচার অভিযান, সেখানে তিনি বারবার ঘুরে ফিরে বলেছেন, এবং বিশেষত নিউ ইয়র্কবাসীর নানান সমস্যা নিয়েই আসলে কথা বলেছেন। অন্যদিকে অ্যান্ড্রু কুয়োমো, তিনি তার পিতা ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, তিনি নিজে নিউ ইয়র্কের গভর্নর ছিলেন, এবং এই কুয়োমো ফ্যামিলি নিউ ইয়র্কের জন্য একটা বড় ব্যাপার। এবং যদিও 2020 সালে, সম্ভবত 20 কি 21 সালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে বেশ কয়েকটি, এবং তিনি তার গভর্নর পদটি আর তার সঙ্গে থাকেনি। মেয়রাল নির্বাচনের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে কামব্যাক করতে চাচ্ছিলেন, কিন্তু সেটা সম্ভব হলো না। একজন 33 বছর বয়সী দক্ষিণ এশীয় মুসলিম পরিবারের একজন সদস্যকে কাছে তিনি হার মানতে বাধ্য হলেন, এবং এই ব্যাপারটাই আসলে এখানে বিরাট একটা ভূমিকম্পের মতো কাজ করছে। কারণ আপনারা দেখেছেন যে প্রতিক্রিয়াগুলো, ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন, তাকে 100% লুনাটিক কমিউনিস্ট হিসেবে বর্ণনা করেছেন, এবং অনেক বাজে কথার ভিড়ে একটা কথা বলে ফেলেছেন যে হি লুকস টেরিবল। মানে ট্রাম্প তার নিজের চেহারা বা তার সৌন্দর্য কতটুকু কি, তাকে নিয়ে যে তার চেহারা নিয়ে যে যত আমরা ক্যারিকেচার দেখেছি, সেই তুলনায় মামদানি দেখতে সুদর্শন, তরুণ, প্রগতিশীল ভাবনার একজন ভিশনারি রাজনীতিবিদ। এবং তাকে আমি তো দেখি যে তিনি বলিউডের নায়ক আয়ুষ্মান খুরানার মতো দেখতে। ট্রাম্পের প্রতিক্রিয়ার বাইরে আমরা দেখছি যে কেউ রিপাবলিকান পার্টির কেউ তাকে টেরোরিস্ট বলছেন, যেহেতু তার মুসলিম আইডেন্টিটি রয়েছে। কেউ তাকে ডিপোর্ট করতে বলছেন, যে তার জন্মই আমেরিকায় হয়নি। কারো রিপাবলিকান পার্টির কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন যে এখন মেয়র নিউ ইয়র্ক সিটি হয়ে যাবে টেরোরিস্টদের, বা
ফ্যানাটিকদের জায়গা, সেই হিসেবে তিনি প্রতীক হিসেবে স্ট্যাচু অফ লিবার্টিকে বোরকা দিয়ে ঢেকে দিচ্ছেন। এই যে এই যে প্রতিক্রিয়ার ধরন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ভূমিকম্প আসলেই একটা ঘটে গেছে নিউ ইয়র্ক স্টেটে শুধু না, নিউ ইয়র্ক সিটিতে শুধু না, পুরো আমেরিকান রাজনীতিতে। এখন কথা হলো যে আমি কেন এটা বিষয়ে উৎসাহী, বা আমি আসলে বেশ এক্সাইটেড জোহরান মামদানির এই সাফল্যে। এবং আমি নিউ ইয়র্ক সিটির মানে অধিবাসী নই, আমি নিউ ইয়র্ক সিটি থেকে কিছুটা দূরে, কিন্তু নিউ ইয়র্ক স্টেটেই আমি বসবাস করি। নানান কারণে আমাকে নিউ ইয়র্ক সিটিতে যেতে হয়। নিউ ইয়র্ক সিটিতে প্রচুর বাংলাদেশি অভিবাসী রয়েছেন, কারো কারোর সঙ্গে আমার গিয়ে সেখানে দেখা হয়, কথা হয়। জ্যাকসন হাইটস কিংবা অন্যান্য লিটল বাংলাদেশ কমিউনিটি গুলো আছে, সেসব জায়গায় ঘোরাফেরা করতে আমার অবশ্যই ভালো লাগে, এবং এই প্রেজেন্সটা, বাংলাদেশিদের এই প্রেজেন্সটাও আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়। এখন প্রশ্ন হলো যে আরেকটু কি আমরা জানতে চাইবো যে কে এই জোহরান মামদানি। ও প্রসঙ্গত বলে রাখি যে জোহরান মামদানি কেবল গাজার কসাই নেতানিয়াহুর বিরুদ্ধেই বলেন না, তিনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্পষ্টভাবে অবস্থান নিয়েছেন। ফলে তার প্রধান বৈশিষ্ট্য সম্ভবত তিনি যা বলেন তা তিনি বিশ্বাস করেন, তার এক্সপ্রেশনেও সেটা বোঝা যায়। তো আমি আলাপ করছিলাম কে এই জোহরান মামদানি। তার বাবা একজন একাডেমিক স্কলার, তার নাম মাহমুদ মামদানি, যারা গুজরাট থেকে অভিবাসন করে উগান্ডায় ছিলেন। উগান্ডায় আসলে মামদানির জন্ম হয়। উগান্ডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং আফ্রিকান কলোনিয়াল স্টাডিজের, পোস্ট কলোনিয়াল স্টাডিজের তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার। তিনি তার সমসাময়িক ধরা যাক যে এডওয়ার্ড সাইদদের মতো ট্যালেন্টেড গবেষক এবং তাত্ত্বিক। মাহমুদ মামদানি যদি শিয়া মুসলিম হয়ে থাকেন, তো তার জোহরান মামদানির মা তিনি আবার হিন্দু। তিনি কিন্তু বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ার। মামদানির তাহলে জন্ম হচ্ছে একটি ইন্টেলেকচুয়াল, হেভিলি কালচারালি ওরিয়েন্টেড একটি পরিবারে, অর্থাৎ বলা যায় কালচারাল এলিট পরিবারে। এই ধরনের পরিবার থেকে সাধারণত রাজনীতিতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খুব একটা বেশি দেখা যায় না। এছাড়া জোহরান মামদানি বিয়ে করেছেন সিরিয়া বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রেই বসবাসকারী রামা দুয়াজিকে। রামা দুয়াজি একজন ভিজুয়াল আর্টিস্ট, অ্যানিমেটর, এবং তিনিও তার কাজ দিয়ে স্বনাম খ্যাত। তো এরকম একটি ব্যাকগ্রাউন্ড, এরকম একটি পরিবারের মানুষ, যার ভারত, আফ্রিকা, যুক্তরাষ্ট্র, নানান ধরনের অভিবাসী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ডাইভার্স এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। ফলে এই যে যুক্তরাষ্ট্রের অন্যতম যে বৈশিষ্ট্য, অভিবাসীদের যে একটা দেশ, অভিবাসীদের দ্বারা গড়ে ওঠা যে একটা দেশ, অভিবাসীদের অংশগ্রহণে সমৃদ্ধ একটি দেশ, সেই দেশের জন্য একদম উপযুক্ত একজন ক্যান্ডিডেট। যদিও এই রাজনীতিতে আসলে অভিবাসীরা বা পার্সন অফ কালার, অর্থাৎ সাদা ব্যতীত, শ্বেতাঙ্গ ব্যতীত অন্যান্যদের উপস্থিতি কম, অন্যান্যদের ডমিনেন্স কম। একটা হোয়াইট সুপ্রিমিস্ট মেল ডমিনেটেড যুক্তরাষ্ট্রের, অ্যান্ড অফকোর্স ক্যাপিটালিস্ট, হাইলি ক্যাপিটালিস্ট বাতাবরণ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমরা দেখি। সেক্ষেত্রে একদম ব্যতিক্রম জোহরান মামদানি, এবং তার কম বয়স, তার ভিশন, তার এনার্জি, তার স্মার্টনেস, তার কথা এবং বিশ্বাসের মধ্যে যে সংগতি। ধরা যাক যে আমরা গত নির্বাচনে আমরা দেখেছি যে কামালা হ্যারিস, তিনি কিন্তু খুব বেশি স্পষ্ট করে অনেক কিছু বলতে পারেন, বিশেষ করে যখন গাজার হত্যাকাণ্ডের আলাপ হয়েছে, ইহুদিদের নিয়ে প্রসঙ্গ এসেছে, অ্যান্টিসেমিটিজমের আলাপ এসেছে, তখন কিন্তু তার কথাবার্তায় ক্ল্যারিটি ছিল না। তিনি দুই কুল রক্ষা করার জন্য কথা বলেছেন। তুলনায় মামদানি কিন্তু স্পষ্টভাবে গাজা হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন। মাহমুদ খলিল বলে একজন কলম্বিয়ান স্টুডেন্টকে যখন গ্রেফতার করা হচ্ছে শুধুমাত্র গাজা হত্যাকাণ্ডে প্রতিবাদ করার জন্য, তিনি তার পাশে দাঁড়িয়েছেন। সোজা কথা বলা যায় যে একজন মানুষ, একজন সংবেদনশীল মানুষ, একজন প্রতিরোধী মানুষ, প্রতিবাদকারী মানুষ, যে বিষয় নিয়ে, যেসব হিউম্যান রাইটস নিয়ে ডিফেন্ড করতে চাইবেন, জোহরান মামদানি ঠিক সেই কাজগুলোই করে থাকেন। এখন বিষয় হলো যে তিনি কিভাবে জিতলেন, তার
স্ট্র্যাটেজিটা কি ছিল। এরকম পরাক্রমশালী কুওমো পরিবারের একজন সাবেক গভর্নরের বিরুদ্ধে যার পেছনে ছিল ডেমোক্রেটিক পার্টির যে স্ট্যাবলিশমেন্ট বলতে যা বোঝায়, যে যারা এটার ধারক বাহক, তারা কুওমোকে সমর্থন দিয়েছেন। যে প্রথা অনুসারে বিলিয়নাররা তাকে ইলেকশনের জন্য ফান্ড দিয়েছেন, সেই কুওমোর বিরুদ্ধে, এবং যে কুওমোর পক্ষে সব মিডিয়া ছিল, সেই কুওমোর বিরুদ্ধে দাঁড়িয়ে মামদানি কি এমন স্ট্র্যাটেজি নিলেন যে তিনি অবশেষে জিতে গেলেন। জোহরান মামদানি যে কৌশল নিলেন, তো আমি মনে করি যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো তরুণ ভিশনারি একজন রাজনীতিবিদের জন্য একটা টেমপ্লেটের মতো হতে পারে, যে এইগুলো ফলো করলেই আসলে মানুষের জন্য যে রাজনীতি সেটা করা হয়। এখন বাংলাদেশে আমরা এই মুহূর্তে দেখছি যে তরুণ একটা প্রজন্ম রাজনীতিতে এসেছেন, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব মামদানির টেমপ্লেটটা যেন তারা একটু স্টাডি করেন। এবং আমি ফিরে আসি মামদানির যে স্ট্র্যাটেজি ছিল সেই জায়গায়। মামদানির স্ট্র্যাটেজি ছিল এক কথায় বললে অ্যাফোর্ডেবিলিটি। নিউ ইয়র্ক সিটি একটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী শহরও সম্ভবত, এবং প্রচুর বিলিয়নাররা এই শহরে বসবাস করে। একই সঙ্গে প্রচুর অভিবাসী মানুষ, খেটে খাওয়া মানুষ এই শহরে বসবাস করেন। ফলে এখানে তার হাইলাইটেড টার্মটা ছিল অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে বসবাস করার মানে সামর্থ্য যেন সবার থাকে সেই জায়গায়। শুধু রিচ বিলিয়নাররা এখানে বিলাসবহুল ব্যাপারগুলো তাদের দখলে থাকবে, আর বাকিরা পেচেক টু পেচেক খেটে খাওয়া মানুষের মতো দিনাতিপাত করবেন। সেই জায়গায় তিনি তার ফোকাসটা রেখেছেন। অন্তত 4টা বিষয় এখানে হাইলাইট করা যায়। তার ভিশনের মধ্যে ছিল তিনি কি করবেন মেয়র হলে, ফ্রি বাস সার্ভিস দেবেন। আর কি করবেন, হাউস রেন্ট যেটা রাইজিং সেটাকে ফ্রিজ করে দেবেন। আর কি করবেন, ফ্রি চাইল্ড কেয়ার এর ব্যবস্থা করবেন। সব বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত ফ্রি ট্রিটমেন্ট পাবেন। সরকারি একটা গ্রোসারি চালু করবেন রেশনের মতো করে, যেটা আমাদের মতো ব্যাকগ্রাউন্ডে খুব পুরনো আইডিয়া, মানে খুব নতুন কিছু না, কিন্তু এখানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে এটা একটা নতুন আইডিয়া হিসেবে তিনি প্রমোট করছেন। তো বিষয় হলো যে এই টাকাগুলো তিনি কোথায় পাবেন। সেই টাকাগুলো কিছুই না, তিনি জাস্ট ধনীদের বিলিয়নারদের ট্যাক্স একটু করে বাড়িয়ে দেবেন, সেই উদ্বৃত্ত টাকা দিয়ে তিনি এই কাজগুলো করবেন। তো যুক্তরাষ্ট্রে আপনারা জানবেন যে আমরা যারা, ধরুন আমি পড়িয়ে যে টাকাটা পাই সেটার 14 ভাগ আমি ট্যাক্স দিয়ে থাকি, বা যে কারো ইনকাম থেকে এভাবে কাটা হয়। আবার 100,000 অ্যানুয়াল ইনকাম যাদের, তাদের একটু বেশি করে কাটানো হবে, বা 100,000 $1,00,000 বাৎসরিকভাবে যারা উপার্জন করেন, সেটা ক্রস করে গেলে তাদের ট্যাক্স রেটটা একটু হাই হবে। কিন্তু এটা যখন যেতে যেতে বাড়তে যখন রিয়েলি বিলিয়নারদের প্রশ্ন আসে, যাদের এনতার টাকা পয়সা, যাদের টাকা পয়সা আমি আপনি হিসেব করে বুঝতে পারবো না, ধরতে পারবো না, অনুমান করতে পারবো না, তাদের কিন্তু ট্যাক্স কমিয়ে দেওয়া হয়। এটাই এখানকার রীতি। কারণ হলো তারা, এই যে পলিটিশিয়ান, তাদের উপরে তাদের অনেক প্রভাব থাকে। মানে হলো নির্বাচনের সময় তারা $1 মিলিয়ন দেন, আর তারাই যখন কংগ্রেসে যান যে বিলগুলো করেন, সেখানে তাদের $1 বিলিয়ন প্রজেক্টের জন্য তারা লোয়ার ট্যাক্স রেট ব্যবস্থা করেন। আচ্ছা, এটা গেল একটা যে 4টা কর্মসূচি। আরেকটা হলো যে তার স্ট্র্যাটেজি ছিল গ্রাসরুট মুভমেন্ট, বা গ্রাসরুটে গিয়ে মানুষের সঙ্গে রাজনীতি করা, জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা, এবং সেই অনুযায়ী তাদের সমস্যাগুলো শোনার পরে তিনি তার ইশতেহার ঠিক করেছেন। এই জন্য তিনি কুওমো যে ক্ষেত্রে কর্পোরেট বিলিয়নার ক্লাস থেকে তিনি ফান্ড নিচ্ছেন এই রেসের জন্য, জোহরান সেক্ষেত্রে ফান্ড নিচ্ছেন না, ভলান্টিয়ার কালেক্ট করছেন। এবং তিনি ফেব্রুয়ারিতে যখন রেসে নামেন, তখন তার প্রেডিক্টেবিলিটি ছিল 1% সম্ভাবনা। আর কিন্তু আজকে তিনি এই মাত্র কয়েক মাসেই এই জায়গায় পৌঁছে গেলেন, জয়ী হয়ে গেলেন। এর কারণ হলো তিনি 50,000 ভলান্টিয়ার পেয়েছিলেন, যারা তার জন্য কাজ করেছে। তিনি টাকা দিয়ে ব্যাপারটা ঘটাননি, তিনি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যাপারটা ঘটিয়েছেন।
এবং তিনি বাংলা ভাষায় তার জন্য স্লোগান হচ্ছে, তিনি সেই মিছিলে হাঁটছেন। মানে এইভাবেই তিনি মানুষের কাছে গিয়েছেন। আপনারা জানবেন যে তিনি শুধু বাংলা ভাষী নয়, অন্যান্য ভাষী কমিউনিটিদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন। ক্ষেত্রে অন্যরা বিলিয়নারদের দ্বারস্থ হয়, তিনি মানুষের কাছে দ্বারস্থ হয়েছেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়া, পপুলার কালচার এই জায়গায় গিয়েছেন। পপুলার কালচার হিসেবে তিনি বলিউডের ক্লিপ হয়তো তিনি ব্যবহার করছেন, যেখানে অমিতাভ সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন, যেক্ষেত্রে অন্যান্য ক্যান্ডিডেটরা মেইন স্ট্রিম মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে নিজেদের পক্ষে এবং অপর ক্যান্ডিডেটের বিপক্ষে ক্যাম্পেইন করছেন। সেক্ষেত্রে তিনি ওই পদ্ধতিতে না গিয়ে নিজেই নিজের কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়ার সময়ে তিনি সোশ্যাল মিডিয়া রিচ কিভাবে বাড়ানো যায় সেটা ভালো মতোই জানতেন। তার সেই রাস্তায় হাঁটছেন, সেলফি মোডে ভিডিও করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মিছিলে মিছিলে স্লোগান দিচ্ছে তাকে নিয়ে, এই ব্যাপারগুলো তিনি হাজির করেছেন। আরেকটা হলো যে স্পষ্টতা হলো তার একটা স্ট্র্যাটেজি ছিল। যেমন আমি আগেই বলেছি, কামালা হ্যারিসরা গাজা প্রশ্নে ইতস্তত করতেন, দুপক্ষই রক্ষা করার চেষ্টা করতেন, কিন্তু গাজা প্রশ্নে তিনি অ্যান্টি ইসরায়েল, স্পেশালি যে গণহত্যা হচ্ছে সেই জায়গায় তিনি স্পষ্ট একটা অবস্থান নিয়েছেন। যদিও তিনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে প্রচুর ইহুদি ভোটার আছেন। একটু জেনে অবাক হবেন যে পৃথিবীর যে কোনো শহরের মধ্যে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন নিউ ইয়র্ক সিটিতে, এমনকি এটা তেল আবিবের চেয়েও বেশি। তো এরকম একটি জায়গায় তিনি গণহত্যাকে গণহত্যা বলতে দ্বিধা করেন না, এবং নেতানিয়াহুকে তিনি ওয়ার ক্রিমিনাল বলতে দ্বিধা করেন না। এবং তিনি বিজয়ের পরে একটা ইন্টারভিউতে আমি শুনলাম তিনি বলছেন যে নেতানিয়াহু যদি কোনো কারণে নিউ ইয়র্ক আসেন, তিনি গ্রেফতারের ব্যবস্থা করবেন, কারণ তিনি একজন ওয়ার ক্রিমিনাল হিসেবে আইসিসি দ্বারা সাব্যস্ত হয়েছেন।